ক্লাস 12 এর অ্যালকোহল ফেনল ইথারের যে চ্যাপ্টারটা আমরা শুরু করেছিলাম, আজকে তার পরবর্তী পর্ব। এই পর্বে আমরা পড়ব ফেনলের রাসায়নিক বিক্রিয়া। তো চলে আসি ফেনলের রাসায়নিক বিক্রিয়া। প্রথমে আসি সক্রিয় ধাতুর সাথে বিক্রিয়া। তো এই বিক্রিয়াতে অ্যালকোহলের মতো ঠিক ফেনলও সোডিয়াম বা পটাশিয়াম ইত্যাদি সক্রিয় ধাতুর সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। আমরা ব্যালেন্স করিনি ইকুয়েশনটাকে। তা হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে পারা, অর্থাৎ অ্যালকোহল যেরকম হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করছিল, ঠিক সে ধরনেরই ফেনল কিন্তু হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করছে। তার মানে এটা কিন্তু অ্যালকোহলের মতো মৃদু অম্লধর্মিতা প্রমাণ করে। অর্থাৎ আমরা বলতে পারি এই বিক্রিয়া থেকে যে ফেনল অম্লধর্মী। 2 নম্বর বিক্রিয়া আসি ক্ষারের সঙ্গে বিক্রিয়া। ফেনল NaOH বা KOH ইত্যাদি তীব্র ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ এবং জল উৎপন্ন করে। সোডিয়াম ফেনক্সাইড লবণ এবং জল উৎপন্ন করে। এই বিক্রিয়া কিন্তু অ্যালকোহল দেখায় না, অর্থাৎ অ্যালকোহল কোনো ক্ষারের সাথে বিক্রিয়া করতে পারে না। তা এই বিক্রিয়াটা প্রমাণ করে যে ফেনল অ্যালকোহল থেকে বেশি আম্লিক। তাহলে এই বিক্রিয়াটা প্রমাণ করে যেহেতু অ্যালকোহল NaOH এর সাথে বিক্রিয়া করে না কিন্তু ফেনল করতে পারে, তাই বোঝা যাচ্ছে যে ফেনল অ্যালকোহলের মতো অম্লধর্মী কিন্তু অ্যালকোহল অপেক্ষা বেশি অম্লধর্মী, কারণ ফেনল NaOH এর সাথে বিক্রিয়ায় লবণ এবং জল উৎপন্ন করে। ফেনল লিটমাস কাগজেরও বর্ণের পরিবর্তন ঘটাতে পারে, অর্থাৎ নীল লিটমাস ফেনলের সংস্পর্শে এসে লাল হয়ে যায়, কিন্তু অ্যালকোহল লিটমাস কাগজের রঙের পরিবর্তন ঘটাতে পারে না। তো আমরা দেখে নিলাম যে এই দুটো ক্ষেত্র প্রমাণ করে যে অ্যালকোহল থেকে বেশি অম্লধর্মী কিন্তু ফেনল। তবে ফেনল NaOH দ্রবণের সাথে বিক্রিয়া করলেও NaHCO3 বা Na2CO3 দ্রবণ, এরাও কিন্তু ক্ষার দ্রবণ, এই সমস্ত ক্ষার দ্রবণের সাথে বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। তাই ফেনল কিন্তু সোডিয়াম বাইকার্বনেট বা Na2CO3 এরা ক্ষার দ্রবণ হলেও এদের সাথে বিক্রিয়ায় CO2 গ্যাস উৎপন্ন করতে পারে না। তার মানে আমরা বুঝতে পারছি যে ফেনল অম্লধর্মী, অ্যালকোহল অপেক্ষা বেশি অম্লধর্মী, কিন্তু তার আম্লিকতা অপেক্ষাকৃত কম। তাই সে কিন্তু NaOH এর সাথে বিক্রিয়া করতে পারলেও NaHCO3 বা Na2CO3 দ্রবণের সাথে বিক্রিয়ায় অংশগ্রহণ করছে না, অর্থাৎ CO2 গ্যাস উৎপন্ন হচ্ছে না। তাই আমরা বলতে পারি যে ফেনল NaOH দ্রবণে দ্রবীভূত হয় কিন্তু সোডিয়াম বাইকার্বনেট বা Na2CO3 দ্রবণে দ্রবীভূত হয় না, কারণ ফেনল মৃদু অম্লধর্মী। তবে সাবস্টিটিউটেড ফেনল যেমন 2,4-ডাইনাইট্রোফেনল, মানে নাইট্রো গ্রুপ আছে দুটো, আর 2,4,6-ট্রাইনাইট্রোফেনল, এরা কিন্তু NaHCO3 দ্রবণে দ্রবীভূত হয়ে এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন করতে পারে, কারণ এদের মধ্যে নাইট্রো গ্রুপ থাকার জন্য এদের আম্লিকতা ফেনল অপেক্ষা বেশি হয়। তাই এরা কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন করতে পারে সোডিয়াম বাইকার্বনেট দ্রবণের সাথে বিক্রিয়া করে। তাহলে আমরা দেখলাম যে ফেনল অ্যালকোহল অপেক্ষা অধিক অম্লধর্মী। তো এই যে ফেনল বেশি অম্লধর্মী কেন হলো, অ্যালকোহলের থেকে তার অম্লধর্মিতা বেশি হওয়ার কারণ কি, সেটা আমরা এবার দেখে নিব। যারা বেশি H+ আয়ন উৎপন্ন করবে তারা বেশি আম্লিক। তাহলে যদি ফেনল H+ আয়ন উৎপন্ন করে তাহলে এরকম একটা সাম্যাবস্থার সৃষ্টি হবে। আবার অ্যালকোহল ROH যদি H+ আয়ন দিতে পারে তাহলে এরকম একটা সাম্যাবস্থার সৃষ্টি হবে। তাহলে আমরা দেখি কোন ক্ষেত্রে বেশি পরিমাণে H+ আয়ন উৎপন্ন হচ্ছে, অর্থাৎ কে H+ আয়ন উৎপন্ন করতে পারছে সেটা দেখে নিই। তাহলে আরেকটা কথা, যে H+ আয়ন যে বেশি উৎপন্ন করতে পারবে তার ক্ষেত্রে কিন্তু এই যে ফেনক্সাইড আয়ন, এই ফেনক্সাইড আয়নটার স্টেবিলিটি বেশি হবে। অর্থাৎ ফেনল যদি বেশি পরিমাণে H+ আয়ন দেয় তাহলে ফেনলের যে ফেনক্সাইড আয়নটা তৈরি হচ্ছে তার স্টেবিলিটি কিন্তু এই যে অ্যালকক্সাইড আয়ন এটা তার থেকে বেশি হবে। আবার যদি
অ্যালকোহল যদি বেশি অম্লধর্মী হতে পারতো তাহলে অ্যালকক্সাইড আয়নটার স্টেবিলিটি ফেনক্সাইডের থেকে বেশি হতো। তাহলে এখানে তো আমরা উপরে বলেই দিলাম যে অ্যালকোহল অপেক্ষা ফেনল বেশি অম্লধর্মী, তাহলে নিশ্চয়ই ফেনক্সাইড আয়নের স্টেবিলিটি বেশি, কারণ স্টেবিলিটি যত বেশি হবে তত ফেনক্সাইড আয়ন উৎপন্ন হবে এবং তার সাথে H+ আয়ন উৎপন্ন হবে, অর্থাৎ সাম্যাবস্থাটা ডান দিকে সরে থাকবে এই দিকে। তাহলে কেন এখানে ফেনক্সাইড আয়নের স্টেবিলিটি অ্যালকক্সাইড আয়নের চেয়ে বেশি সেটা দেখে নিব। ফেনক্সাইড আয়ন এটি কি করবে, রেজোন্যান্স করবে, মাইনাসটা এখানে আসবে এবং এই ডবল বন্ডটা কার্বনের মাথায় যাবে, মাইনাস হয়ে যাবে, অর্থাৎ এখানে ডাবল বন্ডও হবে, এখানে মাইনাস, এরপরে আবার এই মাইনাসটি ডবল বন্ড হবে, এই ডবল বন্ডটি কার্বনের মাথায় গিয়ে মাইনাস হবে। এবার এটি ঢুকবে, এটি আবার কার্বনের মাথায়, এটি ঢুকবে, এটি আবার অক্সিজেনের মাথায়। অর্থাৎ একটা রেজোন্যান্স চলছে, ফেনক্সাইড আয়নগুলো রেজোন্যান্সে অংশগ্রহণ করছে এবং রেজোন্যান্স হওয়ার জন্য এই যে অক্সিজেনের মাথায় যে মাইনাসটা ছিল সেই মাইনাসটা কিন্তু ডিলোকালাইজড হয়ে যাচ্ছে, অর্থাৎ এই মাইনাসটা শুধু অক্সিজেনের উপর আবদ্ধ থাকছে না, সে কিন্তু চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। ডিলোকালাইজেশন অফ ইলেকট্রনস, অর্থাৎ রেজোন্যান্স হচ্ছে ইলেকট্রনটির। তো এই ডিলোকালাইজেশন অফ ইলেকট্রনস বা রেজোন্যান্সের জন্য যেহেতু অক্সিজেনের মাথায় ইলেকট্রনটা ছড়িয়ে পড়ছে চারিদিকে, ফেনক্সাইড আয়নের স্টেবিলিটি বেড়ে যাচ্ছে। রেজোন্যান্স হলে কিন্তু আয়নগুলোর স্টেবিলিটি বৃদ্ধি পায়। তাহলে আমরা বলতে পারি যে ডিউ টু রেজোন্যান্স কি ফেনক্সাইড আয়ন ইজ স্টেবল। এবার দেখি অ্যালকক্সাইড গুলির ক্ষেত্রে কি হচ্ছে। তাহলে অ্যালকক্সাইড আর ও মাইনাস আছে, এখানে কি কোনো রেজোন্যান্স সম্ভব? না, এখানে কোনো ডাবল বন্ড নেই যার সাথে এই মাইনাস এটি রেজোন্যান্সে অংশগ্রহণ করবে, অর্থাৎ আমরা বলতে পারি নো রেজোন্যান্স। আবার এখানে যে আর গ্রুপটি আছে, এই আর গ্রুপের কিন্তু প্লাস আই এফেক্ট আছে। প্লাস আই এফেক্ট মানে কি? প্লাস আই এফেক্ট মানে ইলেকট্রন বিকর্ষী প্রভাব। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, ইলেকট্রন ঠেলে দিচ্ছে অক্সিজেনের দিকে, অর্থাৎ আর গ্রুপ এই বন্ধনের ইলেকট্রনগুলো অক্সিজেনের দিকে বেশি মাত্রায় ঠেলে দিচ্ছে। তার মানে ইলেকট্রন ডেনসিটি বেড়ে যাচ্ছে, ইলেকট্রন ডেনসিটি অর্থাৎ ইলেকট্রনের ঘনত্ব অন ও অ্যাটম ইনক্রিজেস। তার মানে একে তো রেজোন্যান্স হচ্ছে না, দ্বিতীয়ত আর গ্রুপের প্লাস আই এফেক্টের জন্য অক্সিজেনের ইলেকট্রন ঘনত্ব বেড়ে যাচ্ছে। এবার ইলেকট্রন কিন্তু শুধু অক্সিজেনের মধ্যে থেকে যাচ্ছে, মানে লোকালাইজড হয়ে যাচ্ছে, আবদ্ধ থেকে যাচ্ছে, তার বিকেন্দ্রীকরণ ছড়িয়ে পড়া ঘটছে না। তাই এরকম ধরনের আয়নের স্টেবিলিটি কমে যায়। তাই আমরা বলতে পারি যে অ্যালকক্সাইড আয়নটা লেস স্টেবল। তাহলে লেস স্টেবিলিটির পিছনে কিন্তু দুটো ফ্যাক্টর আসলে, একটা নো রেজোন্যান্স আর একটা প্লাস আই এফেক্ট অফ আর। তাই যেহেতু অ্যালকক্সাইড আয়নটা কম স্টেবল, তার মানে এই দিকে বিক্রিয়াটা ঘটছে না, অ্যালকক্সাইড আয়ন উৎপন্ন হচ্ছে না, তাই এর অম্লত্ব কম, H+ তাহলে তৈরি হবে না। কিন্তু ফেনক্সাইড আয়নের স্টেবিলিটি বেশি রেজোন্যান্সের জন্য, তাই ফেনক্সাইড আয়ন বেশি পরিমাণে উৎপন্ন হচ্ছে, তাই H+ তার সাথে উৎপন্ন হচ্ছে, অর্থাৎ ফেনলের আম্লিকতা কিন্তু বেশি।
এবার দেখবো আমরা অ্যাসিডিটি অফ সাবস্টিটিউটেড ফেনলস, অর্থাৎ যারা প্রতিস্থাপিত ফেনল, যাদের মধ্যে নাইট্রো বা মিথাইল বা ইত্যাদি গ্রুপ রয়েছে, সেই সমস্ত সাবস্টিটিউটেড ফেনলগুলির আম্লিকতা ফেনলের তুলনায় বেশি না কম, বা তাদের ট্রেন্ডটা কি সেটা আমরা দেখব। তো এখানে ফেনল আছে, অর্থোনাইট্রোফেনল আছে, মেটানাইট্রোফেনল আছে এবং প্যারানাইট্রোফেনল আছে। আমরা দেখব যে তাদের অ্যাসিডিটির ঊর্ধ্বক্রমটা কি হবে, অর্থাৎ এর মধ্যে কার অ্যাসিডিটি বেশি হবে, কার অ্যাসিডিটি কম হবে। তো নর্মালি কি হয়, নর্মালি ফেনলের সাথে যদি সাবস্টিটিউটেড গ্রুপটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হয়, অর্থাৎ যারা বলয় থেকে ইলেকট্রনকে টেনে নেয়, যাদের মাইনাস আই এফেক্ট আছে, তাদের আম্লিকতা সবসময় ফেনল অপেক্ষা বেশি হয়। তাহলে আমরা বলতেই পারি যে ফেনলের থেকে কিন্তু এদের এই সাবস্টিটিউটেড যে তিনটা ফেনলস আছে এদের কিন্তু আম্লিকতা বেশি হবে, কারণ এখানে ইলেকট্রন উইথড্রয়িং এফেক্ট যুক্ত নাইট্রো গ্রুপ রয়েছে। নাইট্রো গ্রুপের মাইনাস আই এফেক্ট আছে, আমরা সবাই জানি। তাহলে এদের আম্লিকতা কিন্তু বেশি হবে। তো এবার এদের মধ্যে কে সবচেয়ে বেশি, কে সবচেয়ে কম, সেটা আমরা দেখে নেব। তো আমরা জানি NO2 গ্রুপের দুটো এফেক্ট থাকে, একটা মাইনাস আই, একটা মাইনাস আর। এবার কোন ক্ষেত্রে কোনটা কার্যকরী আমরা দেখে নিই। আমরা আগে মেটানাইট্রোফেনল নিয়ে কাজ করব। তো NO2 গ্রুপের মাইনাস আই এফেক্ট সবসময়ই আছে। তো এই গ্রুপটার যে পজিশনেই থাক না কেন তার মাইনাস আই এফেক্ট আছে। তাহলে একটা জিনিস আমাদের কনফার্ম যে এখানটায় মাইনাস আই এফেক্ট রয়েছে। তা আমরা এবার দেখে নিই মাইনাস আর এফেক্ট আছে কিনা। মাইনাস আর এফেক্ট তখনই সম্ভব যদি ফেনল আর NO2 এর মধ্যে রেজোন্যান্স সম্ভব হয়। তো কেমন ব্যাপারটা, এক্ষেত্রে আমাদের যে এই যে ফেনলের যে OH গ্রুপের মধ্যে যে ইলেকট্রন আছে সে যদি এখানে ডাবল বন্ড করে, তাহলে কি হবে, এই কার্বনের, এই দুটো কার্বনের মাঝে যে ডাবল বন্ডটা আছে এটা উঠে এখানটায় আসবে। তারপরে কি হবে, এখানকার মাইনাসটা আবার এখানে ডাবল বন্ড হবে। আমি একবারে ঘুরিয়ে দিচ্ছি, তাহলে এখানকার ডাবল বন্ড এখানে যাবে, তাহলে আবার এখানকার ডাবল বন্ড শিফট হয়ে ঘুরতে থাকবে। তার মানে এই যে সি আর এন এর মধ্যে ডাবল বন্ড হলে পরে আমরা বলতাম যে এই যে OH গ্রুপ আর NO2 গ্রুপের মধ্যে একটা রেজোন্যান্স, একটা কনজুগেশন হচ্ছে। কিন্তু এখানে ডাবল বন্ড বলয়ের মধ্যে আসলেও সি আর এন এর মধ্যে কিন্তু ডাবল বন্ড হচ্ছে না, কারণ এইখানে যে ডাবল বন্ডটা তৈরি হবে সেই ডাবল বন্ডটা কি হবে, এখানে ডাবল বন্ড তৈরি হয়েছে, তাহলে এই ডাবল বন্ডটা কিন্তু ভাঙবে, এখানকার যে ডাবল বন্ডটা আছে অর্থাৎ এটা ভাঙবে, কিন্তু এখানে কিন্তু ঢুকবে না ডাবল বন্ডটা। তাহলে এখানটায় মাইনাস আর এফেক্ট নেই। তার মানে আমরা বলতে পারি যে এখানে মেটা পজিশনে শুধুমাত্র মাইনাস আই এফেক্ট আছে, মাইনাস আর এফেক্ট এক্ষেত্রে সম্ভব হচ্ছে না। তাই মেটানাইট্রোফেনলে মাত্র একটা এফেক্ট থাকায় এই ফেনলের থেকে কিন্তু বেশি আম্লিক হবে, কিন্তু অন্যদের থেকে কম আম্লিক হবে। তাহলে সেটা আমরা পরে আসি। আমরা এখানে দেখলাম যে মাইনাস আই এফেক্ট আছে শুধুমাত্র, মাইনাস আর এফেক্ট কিন্তু নেই। এবার অর্থোনাইট্রোফেনলের ক্ষেত্রে কি হচ্ছে, অর্থোনাইট্রোফেনলের ক্ষেত্রে দেখে নিই যে এরকম রেজোন্যান্স ঘটা সম্ভব কিনা। তাহলে এখানে খেয়াল করে দেখো যে এখানে ঢুকছে, তাহলে এই ডাবল বন্ডটা এখানে আসছে, এই ডাবল বন্ডটা, সরি এখানে তো মেটা পজিশন করে দিলাম, আমরা প্যারা পজিশন করে নিই বা অর্থ পজিশন করে নিই, অর্থ পজিশন করে নিলাম। তাহলে এখানে ঢুকছে, এখানে আসলো ডাবল বন্ড, এখানে আসছে, এবার এই ডাবল বন্ডটা কিন্তু এখানে যাওয়ার চান্স আছে। তাহলে ডাবল বন্ড এখানে গেলে এখানকার ডাবল বন্ডটা এখানে যাবে, অর্থাৎ NO2 গ্রুপ কিন্তু OH এর সাথে এরকম রেজোন্যান্সে অংশগ্রহণ করতে পারছে।
তাহলে এটার ক্ষেত্রে কি আছে, মাইনাস আই এফেক্ট তো আছেই, তার সাথে মাইনাস আর এফেক্টও আছে। তাহলে অর্থোনাইট্রোফেনল নিশ্চয়ই মেটানাইট্রোফেনল চেয়ে বেশি আম্লিক হবে। তো এবার দেখি প্যারানাইট্রোফেনল। এটা আমরা আঁকাচ্ছি প্যারানাইট্রোফেনল। এটা প্যারানাইট্রোফেনল। এর ক্ষেত্রে দেখে নিই যে NO2 গ্রুপটা রেজোন্যান্সে অংশগ্রহণ করতে পারছে কিনা। এখানকার ডাবল বন্ড আসলো, এইটা ঢুকছে, তাহলে কিন্তু এটা বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ NO2 গ্রুপ আর OH গ্রুপ পরস্পরের সাথে রেজোন্যান্সে অংশগ্রহণ করতে পারছে। তাহলে এর ক্ষেত্রে তো মাইনাস আই এফেক্ট আছেই, উপরন্তু মাইনাস আর এফেক্টও আছে। এখানে মাইনাস আর মানে কি বোঝাচ্ছে, বলয় থেকে ইলেকট্রনগুলো বেরিয়ে NO2 গ্রুপের মধ্যে ঢুকছে। এই যে বলয় থেকে ইলেকট্রন বেরিয়ে NO2 গ্রুপের মধ্যে আসছে, সি আর এন এর মাঝখানে ডাবল বন্ড হচ্ছে, তাহলে বলয় থেকে বেরিয়ে আসছে যেহেতু, সেই জন্য মাইনাস আর এফেক্ট, অর্থাৎ যে টেনে নিচ্ছে তারটা মাইনাস আর এফেক্ট। তাহলে আমরা দেখলাম প্যারানাইট্রোফেনল বা অর্থোনাইট্রোফেনল তাদের দুজনেরই কিন্তু মাইনাস আই মাইনাস আর দুটোই আছে, কিন্তু শুধুমাত্র মেটানাইট্রোফেনলের ক্ষেত্রে মাইনাস আই ইফেক্ট আছে। তাহলে কে সবচেয়ে বেশি ইলেকট্রন টানবে? নিশ্চয়ই অর্থ এবং প্যারানাইট্রোফেনল দুজনে মাইনাস আই এবং মাইনাস আর দিয়ে সম্পূর্ণ ইলেকট্রনকে টানবে, অর্থাৎ এখানে অক্সিজেনের মাথায় যে প্লাস চার্জ সৃষ্টি হবে ইলেকট্রন বেরিয়ে যাওয়ার ফলে, এই প্লাস চার্জটা নিশ্চয়ই এর তুলনায় বেশি হবে মেটানাইট্রোফেনলের তুলনায়, এখানটায় এবং এখানটায় যে প্লাস চার্জ সৃষ্টি হবে। তার মানে প্লাস চার্জ সৃষ্টি হলে এখান থেকে কিন্তু H প্লাস আয়ন বেরিয়ে যাওয়া সহজ হবে, অর্থাৎ যত অক্সিজেন এখানে প্লাস বেশি হবে তত ও এবং H এর মাঝখানে বন্ধনটা ভাঙবে, H প্লাস আয়ন বেরিয়ে যাবে, সে তত ভালো অ্যাসিড হবে। তাহলে আমরা দেখলাম যে মেটানাইট্রোফেনলের সবচেয়ে এই তিনটে ফেনলের মধ্যে কম হচ্ছে, অর্থাৎ ফেনল যদি চারজনের মধ্যে ফোর্থ পজিশনে হয়, মেটানাইট্রোফেনল হবে থার্ড পজিশনে, কারণ ওর শুধুমাত্র মাইনাস আই এফেক্ট আছে। তাহলে আম্লিকতার দিক থেকে হাইয়েস্ট কে হবে? হয় অর্থোনাইট্রোফেনল নয়তো প্যারানাইট্রোফেনল, কারণ দুজনেরই মাইনাস আই মাইনাস আর এফেক্ট আছে। তাহলে কার এফেক্টটা বেশি হচ্ছে? মাইনাস আর এফেক্ট কিন্তু দুজনেরই সমান, তাই না? মাইনাস আই এফেক্ট অর্থোনাইট্রোফেনলের বেশি, কারণ নাইট্রো গ্রুপটা OH গ্রুপের কাছাকাছি আছে, যার ক্ষেত্রে কাছাকাছি থাকে তার ক্ষেত্রে মাইনাস আই এফেক্ট বেশি হয়। তার মানে আমরা বলতে পারি যে এখানে মাইনাস আই এফেক্টটা বেশি স্ট্রং, মাইনাস আই এফেক্টটা, আর এখানকার মাইনাস আই এফেক্টটা উইক। তাহলে সেই হিসাবে অর্থোনাইট্রোফেনলের আম্লিকতা সবচেয়ে বেশি হওয়া উচিত ছিল, অর্থাৎ এই ফার্স্ট পজিশনে আসা উচিত ছিল, কিন্তু ট্রেন্ডটা সেরকম হয় না। প্যারানাইট্রোফেনল ফার্স্ট হয়, অর্থোনাইট্রোফেনল সেকেন্ড হয়। কিন্তু প্যারানাইট্রোফেনল কেন ফার্স্ট হলো? স্ট্রং এফেক্ট তো ছিল অর্থোনাইট্রোফেনলের মাইনাস আই এফেক্ট। এই রকম ঘটনা ব্যাখ্যা করা যায় হাইড্রোজেন বন্ডিং দিয়ে, ইন্টারনাল হাইড্রোজেন বন্ডিং, অর্থাৎ অনুমধ্যস্থ হাইড্রোজেন বন্ডিং। কি ব্যাপার হচ্ছে, অর্থোনাইট্রোফেনলে খেয়াল করে দেখো যে এখানে OH গ্রুপ এবং NO2 গ্রুপ তারা কিন্তু কাছাকাছি আছে। তারা কাছাকাছি থাকার জন্য, OH এবং NO2 গ্রুপ তারা কাছাকাছি থাকার জন্য এখানে একটা চান্স কি আছে, হাইড্রোজেন বন্ডিং হওয়ার একটা চান্স আছে। এই যে O এবং H এর মধ্যে একটা হাইড্রোজেন বন্ডিং কাজ করছে। এই হাইড্রোজেন বন্ডিংটাকে কি বলা হয়? অনুমধ্যস্থ, অর্থাৎ ইন্টারনাল হাইড্রোজেন বন্ডিং, অনুমধ্যস্থ হাইড্রোজেন বন্ডিং। এই হবার জন্য কিন্তু এখানকার যে H, সেই Hটা কিন্তু রিলিজ হতে পারছে না,
ওরই রিলিজ হওয়ার কথা ছিল, কারণ ওর মাইনাস আই এফেক্ট স্ট্রং, মাইনাস আর এফেক্ট দুজনেরই সমান, মাইনাস আই এফেক্ট স্ট্রং ওর অর্থোনাইট্রোফেনলে, তাহলে ওরই রিলিজ হওয়ার কথা ছিল, কিন্তু এটা একটা অন্য এফেক্ট কাজ করে যাচ্ছে এখানটায়। তো এই জন্য অনুমধ্যস্থ হাইড্রোজেন বন্ধন হওয়ার জন্য এ কিন্তু রিলিফ পাচ্ছে না, রিলিজ হতে পারছে না, তাই এর আম্লিকতা কম হয়ে গেছে, তাই অর্থোনাইট্রোফেনল এখানে সেকেন্ড হয়ে গেছে। তাহলে অ্যাসিডিটি অর্থাৎ আম্লিকতা বৃদ্ধির ক্রমটা হচ্ছে এরকম, প্যারানাইট্রোফেনল সবচেয়ে বেশি। এবার দেখি আমরা ক্রেসলস গুলির ক্ষেত্রে আম্লিকতা ট্রেন্ড কি হয়। ক্রেসলে আছে CH3 গ্রুপ, সেটি অর্থ, মেটা বা প্যারা পজিশনে থাকতে পারে। তো এই যে CH3 গ্রুপের কিন্তু প্লাস আই এফেক্ট থাকে, অর্থাৎ ইলেকট্রন ডোনেটিং এফেক্ট থাকে, এবং হাইপার কনজুগেশন এফেক্ট কাজ করে, অর্থাৎ এটাও একটা ইলেকট্রন ডোনেটিং এফেক্ট। তাহলে এই দুটো এফেক্টের কারণে CH3 কিন্তু ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, অর্থাৎ ইলেকট্রন দাতা, ইলেকট্রন দান করতে পারে। তাই যারা বলয়ের সক্রিয়তা, বলয়ে ইলেকট্রন বৃদ্ধি করে বলয়ের সক্রিয়তা বৃদ্ধি করতে পারে, তাদের আম্লিকতা কম হয়, কারণ এক্ষেত্রে তারা ইলেকট্রনটিকে বলয়ের দিকে ঠেলে দেয়, ফলে অক্সিজেন নিজের ইলেকট্রনকে রিলিজ করতে পারে না। অক্সিজেন ইলেকট্রনকে রিলিজ করলেই তো অক্সিজেনের মাথায় পজিটিভ চার্জ আসবে, এবং সেক্ষেত্রে H+ আয়ন রিলিজ হওয়ার সুবিধা হবে। কিন্তু যেহেতু এরা বলয়ের মধ্যে ইলেকট্রন ঢুকিয়ে দেয়, অর্থমেটা বা প্যারাক্রেসল, তার ফলে অক্সিজেনের ইলেকট্রন কিন্তু বলয়ের মধ্যে সহজে আসতে পারে না, তাই অক্সিজেন তুলনামূলক কম পজিটিভ চার্জ যুক্ত হয়ে পড়ে, তাই H+ আয়ন রিলিজ করা মুশকিল হয়, তাই তারা কম আম্লিক হয়। অর্থাৎ এরা সবাই ফেনলের থেকে কম আম্লিক। এখানে হাইয়েস্ট কিন্তু ফেনল, ফেনলের আম্লিকতা হাইয়েস্ট, অর্থাৎ ফার্স্ট ফেনল। তাহলে আমরা দেখি সেকেন্ড, থার্ড এবং ফোর্থের মধ্যে কম্পিটিশনে কে আসবে সেকেন্ড, থার্ড বা ফোর্থ পজিশনে। তা প্রথমে আমরা দেখে নিই যে মেটাক্রেসলটার ক্ষেত্রে, মেটাক্রেসলের ক্ষেত্রে দেখে নিই যে সেটির ক্ষেত্রে আদৌ সবার ক্ষেত্রে প্লাস এফেক্ট হয়, কিন্তু হাইপার কনজুগেশন এফেক্ট সবার ক্ষেত্রে হয় না। তা আমরা দেখে নিই কার কার ক্ষেত্রে হচ্ছে। CH3 গুলোকে আমি এইভাবে লিখলাম। এক্ষেত্রে যদি কার্বন এবং অক্সিজেনটার মধ্যে যদি ডাবল বন্ড তৈরি হওয়ার চান্স আসে, তাহলে বুঝতে হবে অক্সিজেনের ইলেকট্রন ঘনত্ব বেশি হয়ে যাবে, সেক্ষেত্রে H+ রিলিজ করা একেবারে অসম্ভব হবে, তাই সেটি কম আম্লিক হয়ে পড়বে। তাহলে আমরা দেখে নিই যে হাইপার কনজুগেশন কাজ করছে কিনা। তাহলে হাইপার কনজুগেশন এরকম হয়, এক্ষেত্রে বন্ধনটা কার্বনের মাথায় যাবে, অর্থাৎ ইলেকট্রনটা কার্বনের মাথায় আসবে। আমি কার্বনের মাথায় না দিয়ে একবারে নিয়ে যাচ্ছি, তারপরে তো আবার এখানে আসবে, তারপরে কিন্তু শিফটিং হয়ে গেছে, এখানে চলে আসবে, তার মানে কার্বন সম্ভব হচ্ছে না, তাই এখানে হাইপার কনজুগেশন এফেক্ট নেই, যা আছে শুধুমাত্র প্লাস আই এফেক্ট রয়েছে। তার মানে মেটাক্রেসলে শুধুমাত্র প্লাস আই এফেক্ট আছে, শুধুমাত্র প্লাস আই। অর্থ এবং প্যারাক্রেসল আমরা দেখব, আগে অর্থক্রেসলটা দেখে নিই। অর্থক্রেসলের ক্ষেত্রে এবার দেখব যে হচ্ছে কিনা আমাদের হাইপার কনজুগেশন। এখানে একটা ঢুকলো, এই বন্ধনটা এখানে আসবে, এটা আসবে এখানটায়, এইটি কিন্তু কার্বন এবং অক্সিজেনের মাঝখানে ডাবল বন্ড তৈরি করার মতো পজিশনে যাচ্ছে। তার মানে এক্ষেত্রে আমরা বলতে পারি প্লাস আই এফেক্ট আছে, প্লাস এখানটায় হাইপার কনজুগেশন কাজ করছে। তার মানে অর্থক্রেসলে প্লাস আই এফেক্ট এবং হাইপার কনজুগেশন দুটোই কাজ করছে। এবার দেখে নিই প্যারাক্রেসল। প্যারাক্রেসলের ক্ষেত্রেও এখানে কিন্তু কার্বন এবং অক্সিজেনের মাঝখানে ডাবল বন্ড তৈরি হওয়ার চান্স আসছে, অর্থাৎ এখানেও প্লাস আই এফেক্ট আছে এবং হাইপার কনজুগেশন এফেক্ট কিন্তু এখানেও কাজ করছে। তার মানে আমরা দেখলাম যে মেটাক্রেসলের ক্ষেত্রে শুধু প্লাস আই এফেক্ট কাজ করছে, তার মানে শুধু প্লাস আই এফেক্ট কাজ করার জন্য হাইপার কনজুগেশনটা যেটা দেখাচ্ছিলাম সেটা সেখানে OH গ্রুপটা অংশগ্রহণ করতে পারছে না,
অর্থাৎ শুধুমাত্র প্লাস আই এফেক্ট দিয়ে কিন্তু অক্সিজেনের মাথায় ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে, তাহলে এই বৃদ্ধিটা খুব কম, শুধু প্লাস আই এফেক্ট, তাই এখানে অক্সিজেনের ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি অত্যন্ত কম। অর্থাৎ সে যেহেতু ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি কম হলো, তার মানে কিন্তু একটু হলেও H+ রিলিজ করতে পারবে, তাহলে ফেনলের থেকে একটু কম হবে এর, তার মানে এটি সেকেন্ড পজিশনে থাকবে। কিন্তু এদের দুজনের ক্ষেত্রে যেহেতু প্লাসা এবং হাইপার দুটোই কাজ করছে, তাই অক্সিজেনের ইলেকট্রন ঘনত্ব অত্যন্ত হয়ে যাচ্ছে, তাই এরা খুব কম মাত্রায় H+ আয়ন রিলিজ করতে পারে, মানে এরা সবচেয়ে কম আম্লিক। কিন্তু এদের মধ্যে থার্ড ফোর্থ পজিশনে কে আসবে সেটা চিন্তা করি। তা আমরা জানি যে অর্থ পজিশনে থাকলে হাইপার কনজুগেশন তো একই হয়, কিন্তু প্লাস আই এফেক্ট এক্ষেত্রে স্ট্রং হয়। অর্থাৎ অর্থ পজিশনের প্লাস আই এফেক্টটা স্ট্রং, প্লাস আই এফেক্ট আছে, হাইপার তো আছেই, যেহেতু এর প্লাস আই এফেক্ট স্ট্রং এবং হাইপার কনজুগেশন কাজ করছে, তাহলে এর অক্সিজেনের ইলেকট্রন ঘনত্ব অত্যন্ত বেশি, তার মানে কিন্তু H+ আয়ন রিলিজ করতেই পারছে না, বা করলে পরেও সবচেয়ে কম রিলিজ করছে, তার মানে এটি যাবে ফোর্থ পজিশনে, সবচেয়ে কম আম্লিক হবে। তুলনায় এর প্লাস আই এফেক্ট উইক, তাহলে এটি এর তুলনায় একটু হলেও বেশি H+ আয়ন উৎপন্ন করতে পারছে, তাহলে এটি থার্ড পজিশনে যাবে। অর্থাৎ আমরা দেখলাম যে এখানটায় যেটি অর্থক্রেসল তার আম্লিকতা সবচেয়ে কম, তারপরে আসছে প্যারাক্রেসল, তার আম্লিকতা কম কিন্তু এর থেকে বেশি, মেটাক্রেসল, এবং সবচেয়ে বেশি ফেনলের। ফেনল কিন্তু সবচেয়ে বেশি আম্লিক, অর্থক্রেসল সবচেয়ে কম আম্লিক, কারণ হাইপার কনজুগেশন এবং স্ট্রং আই এফেক্ট। এবার আসি আমরা কার্বক্সিলিক অ্যাসিড ও ফেনলের অম্লধর্মিতার তুলনা। আমরা জানি অ্যালকোহল থেকে ফেনল বেশি আম্লিক, কিন্তু কার্বক্সিলিক অ্যাসিডের থেকেও কি ফেনল বেশি আম্লিক? উত্তরটা না। ফেনল কার্বক্সিলিক অ্যাসিডের চেয়ে কম আম্লিক, অ্যালকোহলের থেকে বেশি আম্লিক। তাই যে কার্বক্সিলিক অ্যাসিড ফেনলের থেকে বেশি আম্লিক, তাহলে আমরা এটাকে কি করে ব্যাখ্যা করতে পারি? এটাকে ব্যাখ্যা করা যায় দুই ভাবে, একটা রেজোন্যান্সের সাহায্যে, মানে দুটো কারণ দিয়ে আমরা ব্যাখ্যা করতে পারি যে কার্বক্সিলিক অ্যাসিডের আম্লিকতা ফেনলের চেয়ে বেশি। দুটি কারণ আছে, তার মধ্যে একটি কারণ রেজোন্যান্স এবং অপর কারণটি আমি বলছি আগে। সেই কারণটি হলো সিও গ্রুপের মাইনাস আই এফেক্ট। অর্থাৎ এখানে সিও গ্রুপ আছে, তাহলে সিও গ্রুপ থাকার জন্য এখানে যেহেতু সিও অক্সিজেন তড়িৎ ঋণাত্মক বেশি, তাহলে কার্বন ডেল্টা পজিটিভ হচ্ছে, অর্থাৎ কার্বনের ইলেকট্রন ঘনত্ব কম, অক্সিজেন টেনে নিচ্ছে ডাবল বন্ডেড অক্সিজেন, তাই কার্বনের মধ্যে যে ইলেকট্রনের ঘাটতি হয়ে যাচ্ছে সেই ঘাটতি মেটানোর জন্য কিন্তু সি এবং ও এর মধ্যেখানে এবং ও এইচ এর মধ্যেখানের ইলেকট্রনগুলোকে ও টেনে নিচ্ছে, তার ফলে ইলেকট্রন জোড় অপেক্ষাকৃত বেশি মাত্রায় অক্সিজেনের দিকে সরে যাচ্ছে। তাই আমরা বলতে পারি যে এখান থেকে H+ মুক্ত হওয়ার সুবিধা হচ্ছে। এটা গেল একটি কারণ। এবং দ্বিতীয় কারণ, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট কারণ, রেজোন্যান্স, সেটা এবার আমরা ব্যাখ্যা করব। আমরা জানি যে যে বেশি পরিমাণ H+ আয়ন মুক্ত করতে পারবে সেই বেশি অ্যাসিড, তার অ্যাসিড ধর্মিতা আম্লিকতা বেশি হবে। তার মানে যে স্টেবল আয়ন তৈরি করতে পারবে, ফেনক্সাইড আয়ন বা কার্বক্সিলেট আয়ন, এর মধ্যে যার স্টেবিলিটি বেশি হবে সেটি বেশি H+ মুক্ত করতে পারবে। তাহলে ফেনক্সাইড আয়নের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 4টা রেজোন্যান্স আছে, রেজোনেটিং গঠন 4টি, কিন্তু কার্বক্সিলেট আয়নের ক্ষেত্রে মাত্র 2টি রেজোনেটিং গঠন। সংখ্যার হিসাবে রেজোনেটিং গঠনের সংখ্যা কার্বক্সিলেট আয়নের কম, কিন্তু শুধু সংখ্যা দিয়ে বিচার করলে হবে না, কোনটির রেজোন্যান্স প্রভাব কতখানি সেটা দেখতে গেলে আমাদের আরো কিছু ফ্যাক্টরকে বিবেচনা করতে হবে। যেমন কার্বক্সিলেট আয়নের মাত্র 2টি রেজোনেটিং গঠন পেয়েছি আমরা, কিন্তু এই দুটি গঠনই সমতুল্য, অর্থাৎ ডবল বন্ড, সিঙ্গেল বন্ড,
এখানেও ঠিক তাই, ডবল বন্ড সিঙ্গেল বন্ড। এখানে একটি অক্সিজেনের মাথায় মাইনাস চার্জ, এখানেও একটি অক্সিজেনের মাথায় মাইনাস চার্জ, অর্থাৎ এই গঠন দুটি কিন্তু সমতুল্য, রেজোনেটিং গঠন দুটি সমতুল্য। এবং এখানে সি আছে, অ্যালকিল গ্রুপ আছে, অক্সিজেন আছে, তো এদের মধ্যে মাইনাস চার্জটা কিন্তু শুধুমাত্র অক্সিজেন অর্থাৎ তীব্র যে তড়িৎ ঋণাত্মক মৌল তার মাথাতেই মাইনাস চার্জ আছে। কার্বন যেটা কম তড়িৎ ঋণাত্মক তার মাথাতে কিন্তু মাইনাস চার্জ যায়নি, শুধুমাত্র অক্সিজেন যেটি এর মধ্যে সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল তার মাথাতেই মাইনাস চার্জ আছে। কিন্তু ফেনক্সাইড আয়নের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, এই যে চারটা আমরা গঠন এঁকেছি এর মধ্যে মাত্র একটি এরকম আছে। প্রথমে বলে নি যে এই চারটি গঠনের মধ্যে তিনটি সমতুল্য হলেও অপরটি মানে এইটি কিন্তু সমতুল্য নয়, কারণ এখানে অক্সিজেন সিঙ্গেল বন্ডের অক্সিজেন আছে, মাথায় নেগেটিভ আছে, কিন্তু এক্ষেত্রে ডাবল বন্ডের অক্সিজেন আছে প্রত্যেকটা ক্ষেত্রে এবং কার্বনের মাথায় মাইনাস চার্জ আছে। তার মানে এটা সমতুল্য নয়, চারটে গঠন তার মধ্যে তিনটে সমতুল্য, একটা নয়। দ্বিতীয়ত এটি সমতুল্য নয়। দ্বিতীয়ত আমরা বলতে পারি যে এখানে অক্সিজেনের মাথায় মাইনাস চার্জ আছে, কিন্তু অপরগুলোতে কি আছে, কার্বনের মাথায় মাইনাস চার্জ আছে, অর্থাৎ যার তড়িৎ ঋণাত্মকতা কম, কার্বন যার তড়িৎ ঋণাত্মকতা কম তার মধ্যে কিন্তু মাইনাস চার্জ আছে। এই রকম যদি গঠন হয় তাহলে সেই গঠনগুলো রেজোনেটিং স্টেবিলিটিতে বা রেজোন্যান্সে খুব বেশি তার অবদান নেই, অর্থাৎ এই তিনটে গঠনের অবদান খুব কম। তার মানে আমরা দেখলাম যে রেজোন্যান্স গঠনাকৃতিগুলি সমতুল্য নয় এবং এই যে শেষ তিনটির অবদান, এই শেষ তিনটির অবদান খুব কম। অর্থাৎ আমাদের যে স্টেবিলিটি, যে রেজোন্যান্সের জন্য যে স্টেবিলিটি হচ্ছে, সেই রেজোন্যান্সের অবদান এই তিনজনের খুব কম। মানে রেজোন্যান্স হচ্ছে কিন্তু অবদান কম। তাই গঠন সংখ্যা বেশি হলেও যেহেতু সমতুল্য নয় স্ট্রাকচারগুলি এবং কম তড়িৎ ঋণাত্মক পরমাণুর উপর মাইনাস চার্জ থাকার জন্য এদের অবদান খুব কম, তাই আলটিমেটলি এখানকার রেজোন্যান্স এফেক্ট খুব কম, অর্থাৎ এর রেজোন্যান্স জনিত স্থিতিশীলতা বেশি। তাহলে আমরা দেখছি যে এর রেজোন্যান্স জনিত স্থিতিশীলতা, কার্বক্সিলেট আয়নের রেজোন্যান্স জনিত স্থিতিশীলতা অনেক বেশি ফেনলের তুলনায়, কারণ এর দুটি স্ট্রাকচার হলেও সমতুল্য এবং এখানে বেশি তড়িৎ ঋণাত্মক পরমাণুর উপর মাইনাস চার্জ কেবলমাত্র আছে। তাই প্রথম ফ্যাক্টরটিতে সিও গ্রুপের মাইনাস আই এফেক্ট এবং দ্বিতীয় ফ্যাক্টরটিতে রেজোন্যান্স স্টেবিলিটি বেশি, স্থিতিশীলতা বেশি, তাই কার্বক্সিলেট আয়নের আম্লিকতা অনেক বেশি। এবার আমরা 3 নম্বর বিক্রিয়া দেখব। এখানে ফেনলের সাথে অ্যাসিড ক্লোরাইড ও অ্যাসিড অ্যানহাইড্রাইডের বিক্রিয়া কি হয় সেটা দেখে নিই। ফেনলের সাথে অ্যাসিড ক্লোরাইডের বিক্রিয়ায় পিরিডিন ক্ষারকের উপস্থিতিতে আমরা পাচ্ছি এরকম ধরনের এস্টার এবং এইচ আর সিএল মুক্ত হয়ে যাচ্ছে। অ্যাসিড অ্যানহাইড্রাইড সেটি গাঢ় H2SO4 বা CH3COON এর উপস্থিতিতে দিলে এখানেও একটি এস্টার তৈরি হচ্ছে একই রকম এবং RCOO আর H যুক্ত হয়ে অ্যাসিড তৈরি করছে। তাহলে এই বিক্রিয়া দুটিকে আমরা একত্রে বলে থাকি অ্যাসাইলেশন। যেহেতু RCO মানে অ্যাসাইল গ্রুপ যুক্ত হচ্ছে তাই অ্যাসাইলেশন। যদি আমরা ফেনলের সাথে C6H5COCl অর্থাৎ বেনজোইল ক্লোরাইড জলীয় NaOH এর উপস্থিতিতে বিক্রিয়া ঘটায় তাহলে ফিনাইল বেনজোয়েট তৈরি হবে। এই বিক্রিয়াটির একটি অন্য নাম আছে, এই বিক্রিয়াটির নাম সটেন বোম্যান বিক্রিয়া। এইখানে যদি আর গ্রুপ থাকে আমরা সেগুলোকে বলবো অ্যাসিটাইলেশন, আর এর জায়গায় যদি CH3 থাকে আমরা বলবো অ্যাসিটাইলেশন, কারণ সেক্ষেত্রে CH3CO গ্রুপ যুক্ত হচ্ছে এখানটায়, তাই অ্যাসিটাইলেশন বিক্রিয়া।
এবং এই বিক্রিয়াটিকে আমরা বলবো বেঞ্জোইলেশন বিক্রিয়া। অ্যাকচুয়ালি এরা সবাই অ্যাসাইলেশন বিক্রিয়ারই অন্তর্গত।